¿Qué? ¿Qué? ¿Qué, güey? ভূত FM। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুটি, সাথে আছি আসেল এবং চলছে ভূত এফএম। আর এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন, আমি মানে কি বলবো, সরাসরি আপনার কণ্ঠ শুনলে বুঝতে পারবেন আমাদের অনেক অনেক ভালো লাগার একটা কারণ হচ্ছে, আর মানে আজকে ভালো যাচ্ছে সবকিছুই। সুমন ভাই চলে আসছেন। হ্যালো এভরিওয়ান, রাসেল ভুল বলেছে, আমি আসলে সাকিব। সুমন বলছে সাকিব ভাই আসছেন, থ্যাংক ইউ। সাকিব ভাই আসার জন্য অনেক কষ্ট করে এসেছেন। সুমন ভাইয়ের কি অবস্থা? সুমন ভাই মারাত্মক ভালো আছে, এত ভালো একটা মানুষ মানে এরকম হয় না, হয়নি না। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আসলাম এবং যদিও আজকে আমার কাছে তেমন কোনো স্টোরি নেই, বিকজ ব্যাপারটা হচ্ছে কি, আমরা ইদানিং তো ওই যে আমাদের ওই ভৌতিস্টের নাটকের শুট গুলো করছি, রাইট, নাটক পার্টের শুট করছি, তো এখন আমরা ইনভেস্টিগেশনে যেতে পারছি না। আমাদের কনসার্ট নিয়ে অনেক বেশ ঝামেলার দৌড়ের উপর আছে। আচ্ছা, সো যে কারণে ইনভেস্টিগেশনে যাওয়া হচ্ছে না। কয়েকদিন আগে আমরা একটা আনঅফিসিয়াল ভাবে, মানে পুরোপুরি ইকুইপমেন্ট নিয়েও যাইনি, একটা জায়গায় জাস্ট গিয়েছিলাম, মানে জাস্ট জায়গাটা রেকি করতে দেখতে গিয়েছিলাম। ওখানে স্টোরিটা খুব ইন্টারেস্টিং, তো ওটা আমার ভালো লেগেছে, ওটা নিয়ে আজকে হয়তো বা আজকে এটা নিয়ে আলাপ করতে পারি। যদি আমি কমপক্ষে মানে আমি কতগুলো ইমেল পেয়েছি, আপনি মানে জাস্ট বিশ্বাস করতে পারবেন না, আমি গুনি নাই, তবে মিনিমাম 8-9টা মানে যারা ডিটেল লিখেছেন, 8-9টা ডিটেল লিখেছেন, SMS পেয়েছি অসংখ্য। এবং আপনি যে লাস্ট যে এপিসোডটা যেখানে করতে চেয়েছেন, মানে যে বাসাটায়, এবং ওই যে আপনি যেখানে এক্সপিরিয়েন্স করেছেন অলরেডি, তো অনেকেই এই ঘটনার সাথে নাকি পরিচিত, মানে এই টাইপের ঘটনার সাথে, এবং এরকম ঘটনা ঘটে, এবং তারা সুমন ভাইকে অনেক বেশি ভালোবাসেন, সুমন ভাইকে অনেক বেশি ভালোবাসেন। তাদের মানে একদম আর্টমোস্ট রিকোয়েস্ট তাদের যে আপনি যেন লাস্ট এপিসোডটা না করেন, মানে ওইখানে যেন না যান, এটা তারা রিকোয়েস্ট করেছে। সুতরাং এটা আপনার লিসনার, এটা আপনার সব হচ্ছে মানে এটা অডিয়েন্স, সো তাদেরকে আপনি বলবেন সবার। আমার কেন মনে হয় আমরা যদি লাস্ট এপিসোডটা না করি, ওটার ইনভেস্টিগেশনটা অলরেডি আমাদের অনেক বড় হয়ে গেছে, মানে আমাদের একটা এপিসোডে হবে না, 2টা কি 3টে এপিসোডও লাগতে পারে ইনভেস্টিগেশন পার্টটা। আমার কেন জানি মনে হয় প্রথম 2টা ইনভেস্টিগেশন দেখার পরে তখন তারা আমাদের গালাগালি করবে আমরা কেন যাই নাই, এত ইন্টারেস্টিং হয়ে গেছে। রেসপেক্টটা আছেই, বাট আমরা যেটা চিন্তা করছি, যে কারণে আমরা এখন ওখানে যাইনি, আমরা আগে ভৌতিস্টের সব কাজ শেষ করে সব রেডি করার পর তারপর যাবো। এবং আপনি বলেছেন যে মানে জিবরান এবং সাকিব ভাই দুজনকে আপনি নিতে চাচ্ছেন না ওই সময়, মানে আপনি আগে একা যাবেন। হ্যাঁ, এরকম একটা, বাট এখন একটা সময় সিনারিওটা অন্যরকম ছিল, বাট আমি শিওর ঘুরে ফিরে দেখা যাবে যে আমি যাচ্ছি, সাকিব যাচ্ছে, জিবরান, মানে আমি মানে সাকিব আর জিবরান ছাড়া ভৌতিস্ট অ্যাকচুয়ালি ভৌতিস্ট না আর কি। আচ্ছা, সো অ্যাকচুয়ালি আলটিমেটলি আমাদের তিনজনেরই যাওয়া হবে, এবং আমরা এই ধরনের ব্যাপারে একজন এক্সপার্টকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের সাথে, যে কিনা এগুলো মানিকগঞ্জ থেকে যার কথা বলেছেন আপনারা সবাই। হ্যাঁ, ওই ভদ্রলোক আমাদের সাথে যাবে, রাজি হয়েছেন। সো আমার মনে হয় ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হবে। এবং এতদিন যখন এখন পর্যন্ত আমরা এই ভূত এফএম যখন শুরু করেছিলাম, তখন আমরা বলতাম যে আমরা 28টা জায়গায় গেছি, 30টা জায়গায় গেছি। এখন ওই দিন আমরা হিসাব করে দেখি যে আমাদের কত 57 না 58 প্লেসেস আমরা গেছি। সো অনেক জায়গায় অ্যাকচুয়ালি যাওয়া হয়েছে লাস্ট 1 বছর 2 বছরে। এতদিন যখন কিছু তেমন হয় নাই, মোস্ট প্রবাবলি আমরা বের হয়ে আসবো। আচ্ছা, তো এটাই ছিল আর কি, আমাকে জানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটাই আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ, সেটাই, মানে অনেকেই, এবং এই মানে ইমেল করে করে অনেক বড় করে যে ব্যাপারটা লেখা, এটা বোঝা যায় যে আসলেই ব্যাপারটা, এবং যারা লিখেছেন তারা অনেকেই দেখেছে যে তারা জানেন এরকম ধরনের ঘটনা শুনেছেন তারা, এবং বলছেন যে সিমটম যেগুলো পাচ্ছি এবং আপনি যেগুলো বলেছেন সেগুলো যে সমস্ত ক্লু গুলো রয়েছে সেগুলো বলছে জায়গাটা খুব ভালো হওয়ার কথা না। সো এই রিকোয়েস্টটা ছিল। আর আরেকটা রিকোয়েস্ট ছিল এরকম যে মানে আপনার লাস্ট এপিসোডটি করার খুবই দরকার আছে, নাকি এটা কন্টিনিউ করা যায় আরো 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 ধীরে ধীরে, নাকি সিজন, মানে অ্যাকচুয়ালি আমরা ভৌতিস্টটা চিন্তা করেছিলাম একটা সিজনই থাকবে 13টা এপিসোডের, বাট আমরা ইনভেস্টিগেট করতে করতে একটা সময় এসে এখন আমরা 9টা লোকেশন পেয়েছি অলরেডি। এই 9টা লোকেশন প্রচন্ড ইন্টারেস্টিং। আচ্ছা, কিন্তু আমরা 9টা লোকেশন থেকে আমরা 6টা লোকেশন হয়তো আমরা দেখাচ্ছি এবার, আরো 3টা লোকেশন কিন্তু রয়ে গেছে। এছাড়া সামনে আরো লোকেশন আমরা পাবো, আমরা জানি। সো আমাদের এই ফার্স্ট সিজনটা যদি ঠিকঠাক মতো চলে, সবকিছু ঠিক থাকে, তাহলে ডেফিনেটলি আমরা সেকেন্ড সিজনে যাবো। বাট ফার্স্ট সিজন থেকে সেকেন্ড সিজনের মধ্যে হয়তো অ্যাটলিস্ট 6 মান্থসের একটা গ্যাপ থাকতে পারে, বিকজ
এখন ব্যাপারটা যেহেতু একটু অন্যদিকে চলে গেছে, ঘোষ সেন্টারের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, একটা ইনভেস্টিগেশনে গিয়েছিলাম, সামনে আবার যাবো। সো ওইসব ব্যাপার আসলে মেবি আমাদের সেকেন্ড সিজন এরকম হতেই পারে যে ভৌতিস্ট উইল গো গ্লোবাল আর কি, মানে আমরা হয়তো দেশের বাইরেও কিছু জায়গায় যাবো চিন্তা ভাবনা আছে। তো ওটা অনেক পরের চিন্তা। আমাদের এখন মেইন চিন্তা হচ্ছে যে মানে আমার চেয়ে বেশি চিন্তা সাকিবের, এখন মাথা খারাপ হচ্ছে যে কবে ভৌতিস্টটা শেষ হবে। মানে আমাদের এই যে প্রত্যেকবার পিছিয়ে এবার ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের কিছু জিনিস পিছিয়ে গেছে, অনেক কিছু পিছিয়ে গেছে। সো আমাদের তো এই মাসেই শুরু করার কথা ছিল, তারপরে চিন্তা করলাম এপ্রিল, এখন আবার চিন্তা হচ্ছে মে, মানে এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি। বাট আমরা চেষ্টা করবো। আচ্ছা, আমি একটা অফ টপিক অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা আমি প্রত্যেকবার বলতে চাই, বলা হয় না। আমার ছেলের দুটো ফ্রেন্ড আছে, মানে ওরা ক্লাস 5-এ পড়ে, গ্রিন হেরল্ডে, পিচ্ছি দুটো ছেলে। একজনের নাম হচ্ছে সাইরাত, আর একজন হচ্ছে রিয়াসাত। এরা আমার সিভিয়ার হিউজ ফ্যান, মানে আমার গানটা অনেকদিন ধরে ফলো করে। এবং তারপরে তারা ভৌতিস এবং এই যে ভূত এফএম এর সিভিয়ার ফ্যান হয়ে গেছে। মানে ভূত এফএম এ এভরি নাইট, মানে এভরি উইকে রাত্রেবেলা কি হচ্ছে না হচ্ছে এগুলো আমার ছেলেকে তারা খবর দেয়। জানিস তোমার বাবা তো ওই দিন অমুক জায়গায় গিয়েছিল, আমার ছেলেও জানে এটা, সে আমাকে কল দিয়ে জিজ্ঞেস করে। সো অ্যাকচুয়ালি ওদের সাথে আমি মিটও করেছিলাম, ক্লাস 5-এর দুটো ছেলে, এবং ওদের থ্যাঙ্কস আমাদের এই ভূত এফএম রেগুলার শোনার জন্য। ওরা নিশ্চয়ই আজকে শুনছে। আমাদের পক্ষ থেকে অনেক অনেক থ্যাঙ্কস যে এত কষ্ট করে এত রাত্রেবেলায় বাচ্চা ক্লাস 5-এ পড়ে, তারপরে এত রাত জেগে যে শুনছে, এটা বিরাট ব্যাপার। এবং ওরা নিশ্চয়ই অনেক হ্যাপি হবে যে সুমন ভাই আজকে আছেন এখানে, সুতরাং আরো অনেক অনেক বেশি হ্যাপি অন্য দিনের চাইতেও। সো আমরা দেখতে পাচ্ছি যে তাসমিয়া আমাদের SMS করেছেন, এবং তাসমিয়া উত্তরা থেকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন রনি, SMS করেছেন আমাদেরকে অনন্যা, সাইদ, এছাড়াও জয়, এছাড়াও আমাদেরকে SMS করেছেন মিম, এছাড়াও বিধান, সাজিম সহ আরো অনেকে, ফারুক সহ আরো অনেকে, এবং আশিক। সো আমরা একে একে SMS গুলো পড়ার চেষ্টা করব। আমাদের যারা ইমেল পাঠাচ্ছেন তাদেরকে বলি যে bhuthfm@radiofurti.fm এখানে ইমেল পাঠাতে পারেন, এবং শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নম্বরে। আমরা কি কোনো ঘটনায় যাব? আমার আজকে তেমন কোনো ঘটনা নেই, একটা ঘটনাই আছে যেটা খুব ইন্টারেস্টিং, ওটা আমরা ওটাতে শেষ করবো। শেষ করবো, আপনি আজকে ঘটনা শুনি বরং। ওকে, সো আপু আপনি আর কিছু যদি আপনি একটু বলতেন। আচ্ছা, মাঝখানে তাহলে আমরা ওনার কাছে একটু ঘুরে আসি, ওনার কাছ থেকে একটু ঘুরে আসি। ওনার কাছ থেকে ঘুরে আসার পরে তারপরে আবার আপুর কাছে আসবো। আচ্ছা, আপনি একটা ঘটনা বলেছিলেন আপনাদের পুরান ঢাকা নিয়ে, এবং যে আপনারা যে এলাকায় থাকেন সেই এলাকায় একটা ছাদ থেকে আরেকটা ছাদে যাওয়া যায়। জি ভাই। তো আপনারা ওইখানেই ছাদে একটা ঘটনা এক্সপিরিয়েন্স করেছিলেন, তো আপনি বলতে পারেন, মানে আপনার বেশ কিছু আছে, আমরা একটা ঘটনা শুনি আগে। হাই লিসেনার্স, আমি আসিফ, হাজারবাগ থেকে, পুরান ঢাকা। আমার বাসা একসাথে 4-5টা বাসার সাথে অ্যাটাচড। তো সামনে আমার একটা ফ্রেন্ডের বাসা, তো আমার বাসা থেকে ওর বাসা প্রায় ছাদ থেকে ছাদে দেখা যায়। তো আমি প্রায় প্রত্যেক রাতেই 3টা-4টা পর্যন্ত ছাদে থাকি। তো একদিন হঠাৎ ছাদে বসে গিটার বাজাচ্ছি, আর ওদের বাসার ছাদের দিকে তাকাইছিলাম। তো হঠাৎ দেখতে পেলাম যে ওদের বাসার ছাদ থেকে নিচের দিকে 2টা লোক গ্রিল বেয়ে নামতেছে। তো আমি তখন আমার ফ্রেন্ডটারে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তোদের বাসায় মনে চোর আসছে। তখন ও বের হয়ে চেক টেক করলো, করে দেখলো কেউ নেই। তারপর বাবা আমাকে ঢাকায় নিল, ঢাকায় নিয়ে বলতেছে যে বাবা কি হয়েছে, কি ঘটনা। তখন আমি বললাম যে আঙ্কেল এইরকম এরকম বাসা থেকে উপর থেকে 2টা লোক করে নিচে নামতে দেখলাম। তারপর আবার ব্যাক করে আবার সেই ছাদে বসলাম, বসে আবার সেই ছাদের দিকে তাকায়। আপনি আমার একটা ঘটনা বলার সময় আজকে একটা ঘটনা খুব অদ্ভুত টাইপের বলছিলেন জিনিসটা, সেটা হচ্ছে যে আপনি এই শোতেই শুনেছেন, কিন্তু মানে এটা কিন্তু সুমন ভাই অ্যাডভাইস করেননি। আপনি যেটা বলছিলেন যে সুমন ভাই যেটা করেন যে কোনো ভয় পেলে বা কোনো কিছু দেখলে সেটা ভালোভাবে দেখতে চান বা জিনিসটা খতিয়ে দেখতে চান। তো ভালোভাবে দেখতে চাওয়া, আমি এখানে শুনেছি ফেস করা, রাইট, ফেস করা, এবং আপনিও সেই জন্যই ফেস করতে চেয়েছিলেন, রাইট? ওকে, তারপরে তো আমি যখন দেখলাম যে সেম জিনিসটা আমি আবার দেখলাম যে আবার 2জন নামতেছে, উপর থেকে নিচে নামতেছে। আমি আবার ফ্রেন্ডটাকে ফোন দিলাম যে ঘটনাটা কি। তখন ও বলল যে ও আর কিছু না বলে বলতেছে তুই কিছু করিস না, তুই দেখ ব্যাপারটা কি। আচ্ছা, আমি একবারে পাশের ছাদে গিয়ে দেখতেছি যে ঘটনাটা কি। আচ্ছা, যখন পাশের ছাদে গেলাম, গিয়ে দেখে আবার নেই। আচ্ছা, তখন আমি ভাবছি যে হয়তোবা হ্যালুসিনেশন কিছু আমার হচ্ছে।
তো আমি আবার বসে সেম কাজটা করতেছি। দেন ওই ছাদের মধ্যে সিরিয়ালি 5 জন ছাদের মধ্যে এন্ট্রি করে। তার মধ্যে 3 জন 3 কর্নারে দাঁড়ায় আর 2 জন মাঝখানে। কি করতেছিল আমি বুঝতেছিলাম না, জাস্ট দেখতেছিলাম যে 3 কর্নারে 3 জন আর মাঝখানে 2 জন। তার মধ্যে আরেকজনের এন্ট্রি, সে কিনা অনেক লম্বা, মেবি 7 থেকে 8 ফিট, পরনে তার বিশাল একটা আলখাল্লা, পাঞ্জাবির মতন অনেক বড়, সাদা রঙের। তো সে মনে হচ্ছিল যে শূন্যে ভাসতেছে। তার সঙ্গে সঙ্গে 3 কোণায় যে 3 জন ছিল তারাও ভাসতেছিল। আচ্ছা, এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি আমার ফ্রেন্ডের ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে দোস্ত এরকম ঘটনা, এখন তো ছাদে আরো অনেকজন আসছে, তুই কি ছাদে চেক করছিলি যে ঠিক মতন তালা লাগাইছিলি কিনা? তখন ও বললো যে আমি তো নিজে তালা মেরে আসছি, আর এখন নিচ থেকে তো ছাদে কারো ওঠা সম্ভব না। আচ্ছা, তো এই কথা শোনার পরে আমি দেখার জন্য পাশের ছাদে গেলাম। পাশের ছাদে গিয়ে ক্লোজলি দেখার জন্য গেলাম। যখন আমি ছাদের মিডল পয়েন্টে চলে আসছি তখন দেখি কেউ নেই এবং সঙ্গে সঙ্গে আমার উপর দিয়ে মনে হলো যে কি একটা যেন চলে গেল। আচ্ছা, গরম হাওয়ার মতন, আর মনে হচ্ছিল যেন সুই বিতেছে শরীরের মধ্যে। আর কে যেন আমাকে বুকের মধ্যে প্রচন্ড জোরে একটা লাথি মারে, আর তখনই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। দেন সকালবেলায় আমি ঘুম থেকে উঠি আমার বিছানায়, বাট আমার যে ইনস্ট্রুমেন্ট গুলো ছিল, গিটার ছিল, তারপর পানির বোতল ছিল, আমার লাইটার ছিল, সব আমি ছাদে পাই। ওকে, ইন্টারেস্টিং। আচ্ছা আপু, আপনার কি আর কোনো ঘটনা আপনার শেয়ার করার মতো আছে কিনা আপনাদের ওইখানে জানা বা শোনা, এরকম কিছু? রহনপুরেই হোক সেটা, বা দিনাজপুরে হোক, বা আপনি ইন্ডিয়ায় ছিলেন অনেকদিন সেখানে হোক, এরকম কোনো ঘটনা কি আছে নাকি? আর ঘটনা বলতে আমি ওই আমাদের কমিউনিটিরই আরেকটা কালচারের কথা বলছিলাম, যেটা ছিল ডাইনি বিদ্যুৎ। সেটা তো এই জিনিসটা আসলে বোঝা যায় না কারো বাইরে থেকে যে ইনি আসলে এই বিশেষভাবে ডাইনি বিদ্যাটা মহিলারা চর্চা করেন, এবং এটা তাদের একটা কমিউনিটি থাকে। তো কমিউনিটির ভিতরে তারা যে কাজটা করেন সেটা হলো যে তারা রাত্রে বেলা তাদের কিছু মিটিং হয় আর কি, তারা মিট করেন রাত্রে। এই সময় আমরা এক ধরনের বিশেষ ধরনের ঝাড়ু ইউজ করি, যেটা ফোল্ড করা হয়, মানে রাউন্ড রাউন্ড রাউন্ড, এবং তারা ওই এটাকে খুলে তারা গায়ের মধ্যে র্যাপ করে নিয়ে তারা এই বৈঠকটা করে আর কি। এটা অনেকেই জানে এবং এটা খুবই কমন একটা ব্যাপার। এটা যে কোনো রেগুলার যে কোনো সাঁওতাল কমিউনিটির যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করলেই এই বিষয়টা জানতে পারবেন। তো এরা হয় যে মানে এরা মানুষের বেসিক্যালি ভালো করে না কখনোই, সারা সবসময় ক্ষতিই করে। ধরেন আপনার উপর কোনো আক্রোশ আছে বা আপনি হয়তো কারোকে কোনো ক্ষতি করতে চান, সেক্ষেত্রে তারা তাদের এই ব্ল্যাক ম্যাজিকের যে এটা করে ফেলে। সেক্ষেত্রে হয় কি যে লোকটা অসুস্থ হয়ে যায়, তারপর মারা যায়। তো এটাকে বলা হয় যে মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে খাওয়া আর কি, মানে ইন্টারনাল কিছু অর্গান তারা আর কি পছন্দ করে খাইতে, যেমন লিভার টিভার এগুলা আর কি অ্যাটাক করে বেশিরভাগ। তো আমি আপনাকে হয়তো একবার ফোনে বলছিলাম, কিন্তু এটা আমার খুব ফ্যামিলির খুবই একটা মানে ঘটনা, ভিতরের ঘটনা। তারপরেও এটা আমি শেয়ার করবো বিকজ যেটা মানে আমরা এক্সপিরিয়েন্স করছি নিজে। সেটা হলো যে আমার বাবা কথা বলছিলাম আপনাকে, যে উনি এখন নাই, কিন্তু ওনার মানে এটা শেষ দিকের একটা ঘটনা, যতদিন বেঁচে ছিলেন। তো উনি মানে আমি আগেও বলেছি যে আমরা দাদা বাড়িতে যেতাম না, এবং আমার জেঠু উনিও মারা যান এবং আমার বাবা একা ছিলেন। তো বাবা চিন্তা করলেন জেঠু মারা যাবার পরে যে মানে বিষয় আশয়গুলো ভাবে পড়ে আছে, কেউ তো নাই আর দেখার, তো এগুলোকে একটু বিলি বন্দোবস্ত করে তারপর এগুলা ঠিকঠাক করে রাখা উচিত, এটা মনে করে উনি গেলেন দিনাজপুর থেকে গাইবান্ধা গেলেন। তো গাইবান্ধা যাওয়ার পরে এই জিনিসটা কিন্তু তার যে ওখানে শরীক বা অন্যান্যরা ছিলেন, হ্যাঁ, এটা তারা সহজভাবে নেননি। সহজভাবে নেননি, এবং তাদের ভিতরে যে এই ধরনের একটা ব্ল্যাক ম্যাজিকের টেন্ডেন্সি আছে এটা আমরা জানতাম, বাট এটা যে এরকম ভয়ঙ্কর কিছু হয়ে যাবে এটা আর আমরা কেউ ভাবিনি।
এবং ওইখানে কাজকর্ম সেরে আসার পরে বাবা ফিরে আসার পর থেকে অসুস্থ হয়ে পড়েন। মানে অসুস্থতাটা এমন যে মানে উনি মানে খুব তাড়াতাড়ি ওনার মানে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তো সেক্ষেত্রে ডাক্তারের চিকিৎসা তো চলছিল, কিন্তু যেহেতু আমরা জানি যে এরকম একটা ব্যাপার আছে, তো আমি দেখেছি যে বাবা যেদিন মারা যান সেদিন পর্যন্ত আমাদের বাসায় একজন কবিরাজ ছিলেন, মানে কনসাল্টিং এর জন্য, প্লাস অন্যান্য জানি না বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলছিল, মানে ওনারা জানতেন যে বিষয়টা এরকম হচ্ছে। কিন্তু বাবা মারা যাওয়ার পরে যেটা আমরা জানতে পারি, মানে পরে মা আমাদেরকে বলেন, মাও আমাদের কাছে বলেন না এই বিষয়টা, সেটা হচ্ছে যে বাবা ছিলেন ডায়াবেটিসের রোগী, যার কারণে তাকে মাঝে মাঝে রাত্রে উঠতে হতো। তো গ্রাম ছিল, তো মানে টয়লেটটা ছিল বাইরে, তো উনি প্রায় মাঝে মাঝে উঠতেন। তো একদিন মানে উনি ওইভাবে মানে রাত প্রায় 2টা-2:30টার দিকে, গ্রাম তো মানে এটা তো গভীর রাত, তো উনি ওই সময় মানে হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে পাশের মানে গ্রামে, মানে একটা পাড়ার মতোই, ওখানে আমার আবার মামার শ্বশুর বাড়ি, তাদের বাসায় গিয়ে মেইন দরজায় খুব মানে ধাক্কাধাক্কি। তো সেই সময় আমার উনি আর কি মামার যে শ্বশুর মশাই উনি উঠে আসে, জিজ্ঞেস করেন, মানে দরজা খুলে দেখে যে আমার বাবা এরকম হাঁপাইতেছে। তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন বলে যে ঘরে ঢুকানোর পরে বলে যে আমি এরকম উঠছিলাম, তো দেখি যে উঠানের উপরে এরকম বসছে, সভা বসছে ডাইনিদের, হ্যাঁ, এবং তারা সবাই মিলে একযোগে আমাকে তাড়া করছে, এবং তাদের তাড়া খেয়ে আমি এখানে চলে আসছি। তো তারপরে তো সে আর ভয়ে যাইতে পারে না বাবা, সে ওনাকে নিয়ে আসে রাতে, নিয়ে আসার পরে তো মানে এই জিনিসটা উনি যে দেখে ফেলছে, প্লাস একটা আক্রোশও ছিল হয়তো বা, তারপর থেকে তারা মানে বলে দিছিল যে 3 মাস উনি বাঁচবেন, তারপর আর বাঁচবেন না, এবং এক্স্যাক্টলি আফটার 3 মান্থস উনি মারা গেছিলেন। এবং পরে আমি দেখছি যে উনি যেদিন মারা গেছেন সেদিন পর্যন্ত উনি ওই কবিরাজের সাথে, এবং সে ওই আমাদের সাঁওতাল কমিউনিটির একজন কবিরাজ, যিনি সবসময় বাবাকে এই ব্যাপারে মানে অনেক করছিলেন, প্লাস ডাক্তারের চিকিৎসাও চলছিল। তো আমি এটা যে মানে এটা এখানে দেখছি, প্লাস এই কারণে মানে আমি বিষয়টা আপনি যেটা জিজ্ঞেস করছিলেন বিশ্বাস করি কিনা, এটা আসলে খুবই রিয়াল, মানে এটা আমরা সবসময় এক্সপিরিয়েন্স করি। যেমন হুট করে কোথাও গেলে কিছু কিছু ব্যাপার যেটা মেনটেন করতে হয় সেটা করি, মানে কোথাও গেলে হুট করে খাওয়ার আগে কারো বাসায় আমরা আগে বলে নিই যে আমি কিন্তু জানি যে হোয়াট ইজ হ্যাপেনিং, মানে এটা একটা ডিক্লারেশন যে আমি জানি, তুমি যত করো আমি জানি। কিছু কিছু ব্যাপার আছে নিয়ম কানুন যেটা মেনটেন করতে হয় যখন আমরা কারো বাসায় যাই। তো এটা একটা ঘটনা, মানে সত্যি ঘটনা। এটা তো একদম আপনাদের ফ্যামিলিরই ঘটনা, এবং এরকম ঘটনা নিশ্চয়ই অনেক আপনারা শুনেছেন যে আপনাদের কমিউনিটিতে এটা মানে অহরহ হচ্ছে, মানে খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে। এই যে মানে ডাইনিদের সব হয়, ডাইনিরা খেপে যায় বা যেটা বলে নাকি ক্ষতি করে, কখন ক্ষতি করে বা কেন ক্ষতি করে, মানে এটা কি কেউ ক্ষতি করায় তাদেরকে দিয়ে, নাকি তারা নিজেরাও অনেক সময় ক্ষতি করে বসে? তারা নিজেরাই ক্ষতি করে বসে, কারণ তারা কারো ভালো সহ্য করতে পারে না। মানে একটা এক্সাম্পল দিই, যেটা আমার মার বাড়ি, মা নিজের চোখে দেখেছেন, যেটা তাদের বাড়ির পাশে এক মানে মহিলা ছিলেন যিনি এই ডাইনি বিদ্যার চর্চা করতেন। এটা জানে সবাই, জেনেও মানে ইটস লাইক ওপেন সিক্রেট, কেউ কিছু এটা নিয়ে ঘাটায় না। তো উনি পাশের বাড়িতে এক মহিলা আর মেয়ে তারা মাছ ধরতে গেছে। তো মাছ আর আসার পরে সেই বুড়ি রাস্তায় তাকে পায়ে জিজ্ঞেস করছে, কিরে মাছ কয়টা পেলি? তো ওই ছোট মেয়েটা বলছে যে দূর মাছ পাই নেই। তারপরে 2-1টা মাছ পাইছিল, কিন্তু সঠিকভাবে উত্তর দেয়নি, তার সাথে মানে একটু মিসবিহেভ করছে। তারপরে সেই মহিলা বলছে খাবি বেশি করে খাবি, বুঝবি। এটা বলার পরে সে বাসায় গেছে, রাত্রের বেলা তার বমি পায়খানা হাবি জাবি হয়ে সে রক্ত বমি টমি করে ওই রাতেই মারা গেছে। মানে এই টাইপের তারা আর কি, মানে প্রচন্ড রকমের খারাপ মানে রিঅ্যাক্টিভ, মানে সেটাই অ্যাভয়েড করাই ভালো আর কি। সেটাই, সুতরাং মানে ঝামেলায় বেশি না যাওয়াই ভালো। আমরা কিছু SMS পড়ে ফেলি। আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি যে ঘোস্ট এম্বাসি, তিনি SMS করেছেন। সুমন ভাই, SMS গুলোর এরকম নাম হওয়ার একটু কারণ আছে, সেটা হচ্ছে যে আজকে জিবরান ভাই আসার কথা ছিল, একটা সপ্তাহ পরে আসতে চেয়েছিলেন। তো জিবরান ভাই একটা পুরস্কার ঘোষণা করেছেন সবার জন্য, যে তোমরা নাম পাঠাবা, নাম পাঠানোর পর সবচাইতে বেশি যে নামটা মানে ভালো হবে, নাম দেওয়া ভালো হবে, সেই নামটাকে আমি যেদিন ছিলাম না সেদিন সেগুলো হয়েছে, আমি শুনেছি সেদিন ঘোষণা দিয়েছে। তো এই জন্যই মনে হয় সবাই বলছেন, যেমন যে ব্র্যাড পিট মোহাম্মদপুর থেকে SMS করেছেন আমাদেরকে। মোহাম্মদপুর থেকে ব্র্যাড পিট,
মানে খুবই মানে উনি এত ব্যস্ততার মাঝখানেও যে বাংলাদেশে এসেছেন এবং মোহাম্মদপুর অবস্থান করছেন এই জন্য আমরা ধন্য মনে করছি। অ্যাঞ্জেলিনা জোলি কোথায় আছে এটা জানা দরকার। এবং ইমা SMS করেছেন আমাদেরকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন ডন ফ্রম বরিশাল, রুবেল দিনাজপুর থেকে SMS করেছেন। ভূত FM শুরু হওয়ার পর থেকে তিনি ভৌতিক ব্যাপারগুলো বেশি বেশি ঘটছে তার সাথে। আচ্ছা, হাসান লিখেছেন যে তার খুব ভালো লাগছে। এছাড়া আমাদেরকে লিখেছেন ভূতনি, আচ্ছা ভূতনি SMS করেছেন আমাদেরকে। এছাড়া আমাদের SMS করেছেন হাফাজ হাসান, তারপরে হাফাজ হাসান এটা বরিশাল থেকে SMS করেছেন আমাদেরকে। SMS করেছেন মহাখালী থেকে মাহবুব, এবং আচ্ছা মাহবুব SMS করেছেন। এছাড়াও হাসিব SMS করেছেন আমাদেরকে। আচ্ছা, মাহবুব SMS করেছেন সুমন ভাই এবং জিবরান ভাইকে বলেছেন তিনি যে তাদের কথা খুব ভালো লাগছে, ভালো লাগে আর কি। আর আমাদেরকে ডেভিল তাওহিদ SMS করেছেন যে সুমন ভাই আপনার ভৌতিষ্টের ক্রু হয়ে আপনার ভূত দেখতে চাই। Well, the thing is, এখনো পর্যন্ত আমরা তো দেখতে পারলাম না ভূত। তুমি ক্রু হয়ে কেন দেখবো আমি ঠিক জানি না, বাট এনিওয়েজ সেটাই। আর এছাড়াও আরিফিন আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমি বললাম যে ঘোস্ট এম্বাসির আরেকটা SMS পেয়েছি, সাকি আমাদের SMS করেছেন। SMS করেছেন আজাদ, শাহিন, শিফা সহ আরো অনেকে। তো সবাই জানিয়েছেন যেটা বেসিক্যালি যে অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছেন সেটাই। শুনুন ভাই, এখন কি আমরা আপনার ঘটনায় যাব? আমার আজকে একটাই ঘটনা। তো তাহলে আরেকটু পরে যাই না? হ্যাঁ, একটু পরে যাওয়া যায়। আমি জাস্ট একটা কথা বলবো। একজন বলছিল যে ভূত FM শোনার পর থেকে তার বেশি বেশি ঘটছে। অ্যাকচুয়ালি মেইন ব্যাপারটা এটা নিয়ে আমরা আগে অনেকবার বলেছি যে এইসব জিনিস মোস্ট অফ দ্য কেসেসে অ্যাকচুয়ালি হয় সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার হয়। আচ্ছা, একজন আমাকে SMS করেছে অ্যাঞ্জেলিনা জোলি কই আছে ওইটা দিয়ে আপনার কি? ওইটা দিয়ে আমার বুঝতেই পারছি কি। এনিওয়েজ, আমরা তো এখন ভূত নিয়ে গল্প করছি, এখন এসব নিয়ে আলাপ না করে। না, আমি ফ্যান, আমি বিগ ফ্যান। অ্যাঞ্জেলিনা জোলিতে আমরা জোলির ব্যাপারটা আপনার মনে হয় অনেকে জানেন না। টুরিস্ট মুভিতে কিন্তু সুমন ভাইকে দেখা গেছে। যারা টুরিস্ট মুভিটা দেখেন না তারা দেখে ফেলবে। এবং সেটাই সেটাই। এনিওয়েজ, আই এম ফ্রম হলিউড অ্যাকচুয়ালি। না, অ্যাঞ্জেলিনা জোলির কথা না, সরি, যা বলছিলাম অ্যাকচুয়ালি ভূত নিয়ে, ভূতের কথা। একজন ইদানিং এগুলো আগে অনেকবার বলেছি, সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এইসব মোস্ট অফ দ্য কেসেসে আমি যেটা দেখি, যেটা বুঝি, সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য কেসেসের ব্যাপারটা অনেকটা সাইকোলজিক্যাল। আজকে আমি ঠিক আছে, আমার বাসায় সবকিছু ঠিকঠাক আছে, আমার রুমে রাতে যখন ঘুমাতে যাই টুকটাক হয়তো আওয়াজ হয়, সবার বাসাতেই হয়, কিন্তু আমি একটা ভয়ের মুভি দেখলাম, তারপরে তো ভূতের গল্প শুনলাম, তারপরে রাতে ঘুমানোর সময় মনে হয় এই আওয়াজ হচ্ছে কেন, অথচ আওয়াজ কিন্তু এভরিডে হয়। এভরিডে আমরা কিন্তু চিন্তা করি নেই যেটা ভূত বা বিমন অথবা খারাপ কিছু, তখন আমরা চিন্তা করি। সো মোস্ট অফ দ্য কেসেসে এগুলো সাইকোলজিক্যাল, বাট কেউ তাই বলে আমি বলবো না যে সারাক্ষণ সবসময় সবকিছুই সাইকোলজিক্যাল বলে উড়িয়ে দেওয়াটা উচিত হবে না, তাহলে প্রবলেম হয়ে যাবে। আজকে উনি বলছিলেন যে ডাইনি বিদ্যা যেটা শুনছিলাম, যেসব জিনিস আসলে হয় কিনা। আমি আমার ভয়ঙ্কর একজন মানুষকে আমি চোখের সামনে দেখেছি সাফার করতে, ভয়ঙ্কর ভাবে সাফার করতে দেখেছি। এবং সো আমি সিরিয়াসলি বিলিভ করি যে হ্যাঁ, দিস থিংস এক্সিস্ট। আমি দেখেছি, মানে ওই মানুষটা অলমোস্ট ডাইড, তারপর সেখান থেকে আবার ব্যাক করেছে সামহাউ আর কি। সো এই জিনিসগুলো এক্সিস্ট করে। আমি এরকম ঘটনা বলতে পারি যে চিটাগং থেকে কক্সবাজারে যাওয়ার পথে একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা মহিলা আছে যিনি জিজ্ঞেস করে, আমি জানি। সো এই ধরনের ইনফরমেশন আমরা অনেক জায়গা থেকে পেয়েছি, এবং আমরা নিজে আমার চাক্ষুষ প্রমাণ আছে, আমি দেখেছি যে কি হচ্ছে না হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের এই যে স্টোরিটা আমরা এর আগেও বলেছি যে একটা লাস্ট এপিসোড যেটা হবে, যেটা নিয়ে আমরা অনেকদিন ধরে ইনভেস্টিগেট করছি, এবং ইনভেস্টিগেশনে লাস্টে আমরা যখন যাব ওইখানেও কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, যে কারণে মানুষজন অনেকেই আমাদের বলছে যে তোমরা যাও না, গেলে তোমাদের প্রবলেম হবে, তোমাদের অনেক ধরনের সমস্যা হয়, এই হয় ওই হয়। অনেক ঘটনা জানেন, মানে অনেকে মানে তাদের শোনা আছে বা তারা শুনেছেন কোন জায়গা থেকে বা জেনেছেন কোন জায়গা থেকে বা ঘটেছে, এরকম আছে। এবং তারা এমন ভাবেও লিখেছেন যে আমরা কিন্তু জানি। সো সুমন ভাই, মানে কিছু ইমেল আছে এরকম যে প্রথমে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে বা ভূত FM নিয়ে ভালো কিছু বলেছে, তারপর বলছে লাস্ট পার্টটা সুমন ভাইয়ের জন্য, এটা তাকে মানে জানিয়ে দেওয়া হোক। সো আমি রিকোয়েস্ট করে একদম সবার কনসার্নের জন্য, মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা ওইটা নিয়ে ঘাটাঘাটি করছি অনেকদিন।
So, আমরা এখন অনেক কিছু জানি, মানে আমরা যদি মনে করি যে না এই জিনিস আমরা হ্যান্ডেল করতে পারবো না, তাহলে ডেফিনেটলি আমরা যাবো না। সেটাই। বাট আমরা যদি মনে করি এই জিনিস আমরা হ্যান্ডেল করতে পারবো, হোপফুলি উই উইল হ্যান্ডেল ইট ভেরি, মানে এটা একটা বিশাল ব্যাপার। হোপফুলি আমরা পারবো, সো আমরা মোস্ট প্রবলি এখানে যাবো। কিন্তু যদি আমরা মনে করি যে না এটা আমাদের হাতের বাইরে, এটা আউট অফ আওয়ার লিগ, তাহলে ডেফিনেটলি আমরা 10 বার চিন্তা করবো এখানে যাওয়ার আগে, যাওয়া ঠিক হবে কিনা। হ্যাঁ, যাওয়ার আগে। বিকজ আর ওই ভৌতিস্ট কবে আসবে এগুলো নিয়ে একটা কথা হচ্ছে। ব্যাপারটা হয়েছে যে আমাদের তো ইচ্ছে ছিল খুব শীঘ্রই জিনিসটা দেওয়া, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার মনে হয় না মেয়ের মিডের আগে, হয়তো মেয়ের 3rd উইক বা 4th উইকে হয়তো বা আসবে। বিকজ আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়ে গেছে যে আমরা যে নাটকগুলো বানাচ্ছি এগুলো আমরা জাস্ট কোনো মতে একটা 18 মিনিটের নাটক বানানো আমরা এইভাবে করছি না। আমরা এটার পিছনে অনেক বেশি সময়, এফোর্ট, টাকা পয়সা সবকিছু দিচ্ছি। আমরা চাচ্ছি যে এই নাটক পার্টটা অ্যাটলিস্ট দেখে যাতে মানুষজন যাতে মনে করে যে হ্যাঁ এটা একটা হলিউডিশ অথবা জাপানিজ হরর টাইপের, ওই টাইপের আমরা একটা ফিল দেওয়ার চেষ্টা করছি। সেটাই ফিল দেওয়ার চেষ্টা করছি। সো এই কারণে আমাদের একটু দেরি হচ্ছে। বাট আমি এতটুকু বলবো যে এই যে সবাই যে এত কষ্ট করে এত মাস ধরে ওয়েট করছে, ইটস ওয়ার্থ ইট আমার মনে হয়। একটু ওয়েট করা ভালো। আমরা চাচ্ছি যে যখন আমরা অন এয়ারে আসবো তখন সবাই দেখে যেতে বলে যে না এইটা একটা আউট অফ দ্য বক্স, একটা অন্যরকম জিনিস হয়েছে। আমরা তো খালি ইনভেস্টিগেশনের পার্ট দেখাচ্ছি না, নট দ্যাট যেটা জাস্ট গোস্ট হান্টার্স অথবা জাস্ট এই যে গোস্ট আর কি কি জানি আছে, ওই যে আচ্ছা ইদানিং তো আরো অনেক কিছু শুরু হয়েছে। সো আমরা খালি ওরকম করছি না, আমাদের এটার সাথে একটা নাটক পার্টও আছে। সো আমরা দুটো মিক্স করে একটা জিনিস। এটা খুব ভালো হয়েছে, এটা খুবই ভালো হয়েছে। এক্সপ্লেনেশন অনেক কিছুর মানুষ চায় বা জানতে চায়, সুতরাং ওই যে এপিসোড যাওয়ার পরে যে আবার এক্সপ্লেনেশন বা এক্সপ্লেইন করা যে কেন কি হয়েছে বা কি, এটা মানুষ মনে হয় আরো অনেক বেশি এনজয় করবে। এক্স্যাক্টলি, কারণ প্রথম দিন দেখছে। এবং এটা কি সোম ভাই এরকম নিয়ম আছে যে মানে এরকম ভাবে প্ল্যান আছে যে সপ্তাহে 2 দিন পর পর হচ্ছে নাকি? না, অ্যাকচুয়ালি 1 উইক ওয়েট করতে হবে অনেক জন্য, মানে ওই এক্সপ্লেনেশনটা পাওয়ার জন্য আরো একটা উইক। আমরা এক পার্টে দেখাবো যে একটা নাটক, এটা 18 মিনিট টাইপের। অনুষ্ঠান তো অ্যাকচুয়ালি 22 মিনিটের হয়, আধা ঘন্টার শো গুলোর মধ্যে 8 মিনিট এক থাকে। সো 22 মিনিটের মধ্যে হয়তো বা 18 মিনিট থাকবে নাটকটা, আর 4 মিনিট থাকবে আমাদের কথাবার্তা, যে আমরা ওখানে যাচ্ছি কি, মানে কেন যাচ্ছি কি ব্যাপার। সো তারপরে হচ্ছে টু বি কন্টিনিউড। মানুষজন 1 উইক ওয়েট করবে পরের উইকে যে অ্যাকচুয়ালি আমরা ওখানে যাওয়ার পরে অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে ওটা দেখার জন্য। আচ্ছা, এমনিতে আমরা তো পরিচিত মুখ কিছু দেখবই নাটকগুলোতে, অপরিচিত মুখও নিশ্চয়ই কিছু থাকবে। হ্যাঁ, অপরিচিত মুখ তো থাকবেই। পরিচিত মুখ ওকে আমি বলি, আমাদের এখন পর্যন্ত নাটকে মনোয়ার নামে একজন আছে, সে থিয়েটার করে এবং খুব ভালো একটা, এবং তার মুখের এক্সপ্রেশন অনেক জোস। মানে ও একটা করেছে ডক্টর ডেথ, আমাদের একটা নাটক আছে, ওটাতে সে ছিল। ওটাতে বিপল নামে আমাদের একজন পরিচিত আছে, উনি অ্যাকচুয়ালি মানে ওখানে নাটকের রোলের মধ্যে উনি হচ্ছে ডক্টর, উনি আসলে রিয়েল লাইফে ডক্টর। আচ্ছা, হ্যাঁ, বাহ। সো উনি আছে। তারপরে এখন নাটক করছে বেশ ফেমাস ঈশানা, সে আছে। আচ্ছা, তারপরে আরেকটা নাটকের মধ্যে আছে ইরেশ জাকের, সবাই চিনে। আদিত্য কবির আছে, অম্লান আছে, তারপরে স্বর্ণা আছে, স্বর্ণাকেও সবাই চিনে। সো প্রবাল দাও মনে হয় আছেন। অনেকেই প্রবাল এখনো অ্যাক্টিং এর ইয়েতে আসে নাই, বাট আমাদের পরের এপিসোডে হয়তো আসবে। সোনিয়া নামে আইটেমে আছে, সে গত বছরের লাক্সে ছিল, লাক্সের টপ 25 এ ছিল মোস্ট প্রবাবলি। অ্যাকচুয়ালি ওই যে আমাদের ট্রেলারটার মধ্যে একটা মেয়ে ঘুমিয়েছিল, খুবই ভালো, খুবই ভালো করেছে। সবাই মোটামুটি ভালো অ্যাক্টিং করছে। এবং একটা জিনিস আমাদের, আমরা অবশ্যই সবাইকে থ্যাঙ্কস দিতে চাই, সবাই খুব ইন্টারেস্ট নিয়ে জিনিসটা করছে, ডিফারেন্ট টাইপের একটা জিনিস একদম। এবং সবার মানে বলবো যে এই যে ঈশানা বলি বা স্বর্ণা বলি, এদের অ্যাক্টিংও